বলছিলেন যে আপনারাও একটি ছায়া বাজেট দিয়েছেন এবং জলীয় বাজেটে বলছিলেন যে এটি আপনাদের জায়গা থেকে ভিন্ন রকম কিছু আশা করা যায় না, কারণ আপনারা একই ধরনের রাজনীতির জায়গা যেহেতু চর্চা করেন, সুতরাং এটি আসলে ওই IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী হয়তো বাজেট আপনাদেরটাও, মানে এই জায়গাটা আপনি আগে বলেন। বাজেট নিয়ে আলোচনা করার জন্য বলতেছেন, আসলে আমরা বাজেটের পর একটা প্রতিক্রিয়া দিয়েছি। প্রতিক্রিয়া দেওয়ার পর আমরা একটু সংসদ দিকে তাকালাম। আসলে আমরা যে বললাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, এটা নিয়ে সরকার কি বলে। সরকারের যে বর্তমান আপনার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বিরোধী দলকে বললেন, তো আপনাদের ঋণ নাই, গাড়ি নাই, তাহলে ব্যাংক বানাইছেন কেন? আর আমাদের প্রধানমন্ত্রী পাশ থেকে বলে উঠছিলেন, যখন বিরোধী দলের এমপিরা বললো যে না আমাদের কোনো ঋণ নেই, আমরা ঋণ খেলাপি না, তখন বলে উঠলেন ওনারা কি জমিদার নাকি সবাই। দেখেন, একটা দেশে যদি ক্ষমতাসীন দল, ওনারা যদি ব্যাংক ব্যবস্থাকে মনে করেন যে ক্ষমতাসীনরা ঋণ নেওয়ার জন্য বা উচ্চবিত্ত লোকরা ঋণ নেওয়ার জন্য একটা ব্যাংক গড়ে তোলাই ওনাদের মূল উদ্দেশ্য, তাহলে আসলে ওনাদেরকে আমরা যে প্রতিক্রিয়া জানালাম যে বাংলাদেশ ইতিহাস সবচেয়ে বেশি ঋণ নির্ভর ঘাটতি বাজেট, এটা খুব বেশি কাজ হবে বলে মনে হয় না। আপনি দেখেন সরকার যে এখানে কাজটা করেছে, প্রথম হচ্ছে তারা বলেছে তারা 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবে। এখন জুলিয়া আপা কিছুটা বললেন, এখন সরকার এই অভ্যন্তরীণ উৎস থেকে এবং বিদেশি উৎস থেকে যে পরিমাণ ঋণ নিবে, যদি ধরেন আমাদের ব্যাংকগুলো এমনিতে 15টা ব্যাংক হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ডেথ, এগুলো আপনি ডেথ ঘোষণা করছেন না, কিন্তু আসলে ব্যাংকগুলো আর দাঁড়াবে না, এটা বাস্তবতা। আপনি ব্যাংকগুলো থেকে তারপরে যদি আপনি এখানে 1 লাখ বা 1,20,000 বা 1.5 লাখ কোটি টাকা ঋণ নেন, প্রাইভেট সেক্টরের কোনো ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী বা উচ্চ ব্যবসায়ীরও তো এখানে ঋণ পাবে না, বা তারা পর্যাপ্ত ঋণ পাবে না। তারা যদি ঋণ না পায়, তাহলে কিন্তু আপনার প্রাইভেট সেক্টর গ্রুমিং করবে না, আর নতুন কর্মসংস্থান তৈরি হবে না। সরকার তো কোনো কর্মসংস্থান সেভাবে তৈরি করে না। সরকারি চাকরি আমাদের দেশে কয়জন করে? আপনি এখানে নতুন জব ক্রিয়েশন মানে হচ্ছে বেসরকারি উদ্যোগে এখানে জব তৈরি হবে। তো এদিকে দেখেন, ওনারা যদি ঋণ নিয়ে নেয়, তাহলে কিন্তু সরকার ঋণ নিয়ে নিলে ব্যবসায়ীরা ঋণ নিতে পারবে না, বেসরকারি সেক্টর এখানে আরো বেশি এখানে আপনার জব কমবে ওদের। তো এখন এই যে ওনারা এই জিনিসটা বললেন, তো আমার হিসেবে মিলতেছে না। ওনারা 1 কোটি জব ক্রিয়েট করবেন, কিন্তু আবার নিজেরাই বেশিরভাগ ঋণ নিয়ে নিবেন। তো এমনিতে ব্যাংকগুলো হচ্ছে জর্জরিত ওদের অর্থ পাচারের কারণে, এটা কিভাবে করবেন? তারপরে যে জিনিসটা ওনারা আরো বড় করে দেখালেন, যে বিশাল আকার একটা বাজেট দেখালেন, এর মধ্যে NBR কে লক্ষ্যমাত্রা দিয়ে দিলেন যে 6 লাখ কোটি টাকা তোমরা রাজস্ব আদায় করো। আচ্ছা, আপনি একজনের বললেন যে তুমি আমারে 6 লাখ কোটি টাকা দিবা, কিন্তু তার যে ফিটনেস আছে কি না, বা সে এটা কি পারবে কিনা, তার অতীত রেকর্ড দেখিয়ে তো আপনি তাকে লক্ষ্যমাত্রাটা দিবেন না। ওই জায়গায় সাধারণ করে বুঝতে চাই, 4 লাখ কোটি টাকা উঠাতে পারবে কিনা আমাদের হিসাবে মিলছে না। সেটি সক্ষমতা নেই। যদি ওই জায়গায় 1 লাখ কোটি টাকা আবারও NBR না পারে, তখনও কিন্তু আবার ঋণ নিবে। ঋণ যদি ব্যাংক থেকে যদি ঋণ না পায়, কারণ ব্যাংক তো এমনি দুর্বল অবস্থা, তখন কি করবে? তখন হচ্ছে আপনার অতিরিক্ত সরকার টাকা ছাপাবে, যেটা আপনার কিছুটা টাচ করলেন। এই অতিরিক্ত টাকা ছাপালে ওনারা আবার মূল্যস্ফীতি বাড়বে। আবার এদিকে বলতেছে 7.5 ওনারা মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসবে। এখন প্রায় 10% ছোঁয়া আপনার হচ্ছে মূল্যস্ফীতি। তো আপনি এই জায়গায় দিলেন এখানে ঋণ নির্ভর ঘাটতি বাজেট, আপনার এখানে NBR সক্ষম না। আপনার আমাদের বোধহয় ইতিহাসে ঘাটতি বাজেটই একবার শুধুমাত্র মৃদু ঘাটতি বাজেট ইকোনমির জন্য ভালো, সব ঘাটতি বাজেটের ব্যাখ্যাও একটু ঘাটতি বাজেট ভালো, কিন্তু এটা এমন না যেটা হচ্ছে আপনার পুরো আপনার লক্ষ্যমাত্রাকে এখানে ব্যাহত করবে। তো ওনারা যে আমার হিসাব মিলছে না, যেটা হচ্ছে যে কিভাবে 7.5 নামে কমে নিয়ে আসবেন, ওনারা মূল্যস্ফীতি আর অনেক কিছু ওনারা বলেন। তারপরে দেখেন এখানে যে জিনিসটা নিয়ে আসছে, যে ওনারা ADP-র জন্য, যে বার্ষিক উন্নয়নের জন্য 3 লাখ কোটি টাকা রাখলেন, এর মধ্যে 1,70,000 কোটি টাকায় রাখলেন থোক বরাদ্দ। এই টাকাটা কোথায়, কোন ফর্মুলায়, কোন কর্মসূচিতে ব্যবহার করা হবে, এটা কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে না। এখন আপাতত বললো যে উন্নয়ন না উৎপাদন, এই জিনিসগুলো তো ক্লিয়ার করতে হবে। তো এই যে 1,70,000 কোটি টাকা, এটা বাংলাদেশে খুব কমে এই ধরনের বাজেট হয়েছে, এত পরিমাণ
থোক বরাদ্দ, এই থোক বরাদ্দগুলো কিন্তু আমরা জানি। আপনি যদি বাজেটের ভলিউমটা দেখেন সেটাও তো অনেক বড়। না, বাজেটের এত ভলিউম বড় বাজেট না, বড় ভলিউম, বাজেটের ভলিউম তো বড়, এটা আমরা তো বলি, এই জন্য আমরা বলেছি যত বড় বাজেটের ভলিউম তত হচ্ছে দলনেতা কর্মীদের পকেট ভারী হবে। এই যে 1,70,000 কোটি টাকা দেখেন থোক বরাদ্দ, এই জায়গায় মূলত হচ্ছে দেখবেন অনেক কর্মসূচি নিবে যেগুলো দলনেতা কর্মীদের পকেট ভারী হবে। এখানে ধরেন কর ছাড়ের কিন্তু ছড়াছড়ি আছে, মানে সংবাদ মাধ্যমে এগুলো খবর হয়েছে। আপনি যদি প্রধান টার্গেট, আমি আপনাকে বলি যে একজন সাধারণ মানুষ কি চিন্তা করে, একদম সাধারণের মানে পরিবারের জায়গা থেকে যদি আমরা বলি যে তার সংসারের যে বাজেট সেইটার সাথে সরকারের বা রাষ্ট্রের বাজেটের সামঞ্জস্য হয় আমি কিনা। আপনার কর ছাড়ার ব্যাপারটা আপনি যদি 60টা পণ্যের উপর যদি উচ্ছে কর যে মৌকুফের ঘোষণা দেওয়া হয়েছে, মানে এটিকে তাৎক্ষণিকভাবে আপনি না, আমি positively আপনাকে জিনিসটা বলি, দেখেন প্রথমত হচ্ছে যে পরোক্ষ কর, যেটা মানে আপনি এখন আমরা সবার উপরে চাপিয়ে দিই, ধনী এবং দরিদ্র সবাই পরোক্ষ কর সমান সমান দেয়, এটা তো ঠিক না। এখন আপনি যখন এনবিআর কে লক্ষ্যমাত্রা অনেক বেশি দিলেন 6 লাখ কোটি টাকা, সে তো এই লক্ষ্যমাত্রা ফুলফিল করার জন্য প্রচুর কর আরোপ করবে এবং পরোক্ষ করে বেশি করবে, কারণ পরোক্ষ কর নেওয়া তার জন্য সহজ। সে নতুন নতুন করে করদাতা বা আপনার সম্পদ করার দিকে যাবে না, কারণ তারা রাঘব বল, তাদের থেকে আদায় করা যায় না, উপর থেকে তদবির হয়। তো এখন এটার মধ্য দিয়েও তো আপনি আবার নিম্ন আয়ের মানুষের ক্ষতি করলেন, তার উপর আবার করের বোঝা চাপাই দিলেন। আর এই যে সরকার বললো যে তারা এখন 6 লাখ কোটি টাকা কর আদায় করবে, আমার কাছে তো কখনো এটা মনে হয় না এটা পারবে। কেন পারবে? কারণ বিএনপি সরকার এটা রাজনৈতিক সরকার, ওনাদের এমপি এবং মন্ত্রীদের যদি আপনার তদবির রক্ষা করতে যায় এনবিআর, তাহলে তো এনবিআর এর লক্ষ্যমাত্রা থেকে প্রায় 30% হচ্ছে ছিটকে পড়বে। আর মূলত হচ্ছে এনবিআর ফাংশন করে না হচ্ছে শুধু তদবিরের কারণে। মানে সেই ট্র্যাডিশনাল জায়গায় আমরা থাকবো, মানে আপনার থাকবে, ওনারা তো আপনি নাকি দেখেন এবার ভিন্ন কিছু আপনি- বিএনপির তদবিরে থানাগুলোতে কিভাবে কাজ কারবার হচ্ছে, অফিস আদালতগুলোতে হচ্ছে, তাহলে কি এনবিআর কি, এটা তো একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, এই তদবির তো বন্ধ করতে পারবে না। মন্ত্রীর তদবির রক্ষা করা তো লাগবে এনবিআর, এনবিআর এর যেখানে থাকে যারা দায়িত্বে থাকবে তাদের চেয়ার থাকবে না। তো এনবিআর কে তো ওনারা সেভাবে স্বাধীনতা দিবে না। নতুন নতুন যে আপনি কর দাতাদের কর সৃষ্টি না করে সম্পদ কর করবেন, আপনি সম্পর্ক কর করবেন, সেদিকে কিন্তু মনোযোগ নাই। যখন এনবিআর জন্য টাকার জন্য চাপ দিবেন তখন সে কিন্তু পরোক্ষ করের দিকে যাবে, তখন আবার গরিব মরবে এখানে এবং গরিবের উপরে এটা বেশি যাবে। তো সব মিলিয়ে আমরা যেটা মনে করি বিএনপি এখন এটা মানে আমরা বললে হয়, বলে আমরা খুব বেশি বলে ফেলি, এত বড় লক্ষ্যমাত্রা এনবিআর কে দিয়েছে, এনবিআর তখন শোষণ করবে, কারণ তার তো লক্ষ্যমাত্রা যদি মানে অ্যাচিভ করতে হয় তাহলে তো সে মানে আপনার পরোক্ষ করের দিকে বেশি যাবে। পরোক্ষ কর মানে হচ্ছে এখানে গরিবের উপরে বেশি আরো খরগর নামিয়ে আসবে। সব মিলে আমরা এই বাজেট নিয়ে আমরা খুব হতাশা ব্যক্ত করেছি। এছাড়াও দেখেন, আপনি দেখেন যে পরিচালন ব্যয়টা যেটা 6,38,000 কোটি টাকা, আমরা বারবার বলে আসছি এই পরিচালন ব্যয়টা আমাদের কমান। পরিচালন ব্যয়টা যদি না কমান তাহলে এখানে আসলে অবকাঠামোগত উন্নত হচ্ছে না। অবকাঠামোগত উন্নয়ন বা পরিচালন উৎপাদন, ব্যয়কে এর জন্য আসলে তো এর পেছনে আপনার কথা একদম অযৌক্তিক সেটি না, কিন্তু এর বিকল্প কি আসলে হওয়া সম্ভব, মানে পরিচালন ব্যয়ের জায়গা থেকে? আপনার একটা রোডম্যাপ তো আপনি আগে দিতে হবে, রোডম্যাপ দিতে হবে যে আপনি এভাবে এভাবে এটা কমাবেন, এটা কর্মনীতি আপনি ঘোষণা করতে হবে। ওনারা তো কিভাবে মানে উন্নয়ন ব্যয়ের টাকা খরচ করবে সেজন্য কোনো কর্মনীতি ঘোষণা করে নাই। কিভাবে ওনারা মুদ্রাস্ফীতি কমিয়ে আনবেন 7.5-এ, তার জন্য তাদের কোনো কর্মপদ্ধতি তারা ঘোষণা করে নাই। মানে কিভাবে তারা রাজস্ব আদায় করবেন এত পরিমাণ রাজস্ব এনবিআর কে দিয়ে, সেজন্য কোনো নতুন করে কোনো রোডম্যাপ দেয় নাই। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে এটা মুখরোচক এবং প্রতারণামূলক। এছাড়াও আরো যে জিনিসটা দেখেন, কয়েকদিন হলো ইলেকশন, 3 মাসও তো এখনো হয় নাই। 3 মাস আগে বললেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5% কর ওনারা মানে জিডিপির 5% ব্যয় করবেন। দেখেন 1% আর 2%, তাহলে যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না বা আপনি জনগণকে দিতে পারবেন না, শুধু সস্তা জনপ্রিয়তার জন্য এবং ভোট পাওয়ার জন্য, জনগণের সাথে প্রতারণা করার জন্য কি দরকার ছিল আপনি মানে 5 মানে জিডিপি ব্যয় করবেন এই ধরনের একটা ইশতেহারে ঘোষণা দেওয়ার জন্য? এবং শুধু এটা ইশতেহারে ঘোষণা দেয় নাই, বিএনপি রাষ্ট্র মেরামতের যে 31 দফা 2023 সালে বলেছে শিক্ষা খাতে তারা জিডিপির 5% ব্যয় করবেন, স্বাস্থ্য খাতে ব্যয় করবেন। এটা দেখেন এবার 1% আর স্বাস্থ্য খাতে 2%, তাহলে সেটা তো রক্ষা হলো না। সেটিও কিন্তু তুলনামূলক বেশি। এখন আপনি ওই যে তুলনামূলক বেশি বলতেছেন, কিন্তু তার প্রতিশ্রুতি কি ছিল, তার ইশতেহার কি ছিল? বেশি দিন না তো, 3 মাস আগের ইশতেহার। 3 মাস পরে কি সে মানে বোঝা শুরু করলো যে এখানে 5% দেওয়া সম্ভব না, 100% আমি দিতে পারবো? তাহলে এই প্রতারণাটা কেন আপনি জনগণকে এই